প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং ঘরেই আছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আজকে লেকচার 6, বিষয় ফিজিক্স 2, দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য মূলত ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 10, আপেক্ষিক তত্ত্ব অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এবং যদি আমাকে শুনতে না পাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে, লেকচারের শেষাংশে ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় যা থাকছে: আপেক্ষিক তত্ত্বের সংজ্ঞা, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ বর্ণনা, আপেক্ষিক তত্ত্বের প্রকারভেদ, আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য সংকোচন এবং কাল দীর্ঘায়ন ব্যাখ্যা, আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিপাদন এবং গাণিতিক সমস্যার সমাধান। আপেক্ষিকতা চিরায়িত বা নিউটনীয় বলবিদ্যা অনুসারে স্থান, কাল বা সময় এবং ভর ধ্রুবক। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল বা সময় ধ্রুবক বা পরম কিছু নয়, এগুলো আপেক্ষিক। গতিশীল বা স্থির কাঠামো সাপেক্ষে এগুলো পরিবর্তনশীল, একে বলা হয় আপেক্ষিকতা। চিরায়ত বলবিদ্যা অনুসারে সময় মানে স্থান, সময় বা কাল এবং ভরের সংজ্ঞা। স্থান, বিজ্ঞানী নিউটনের মতে স্থান একটি পরম জিনিস যা তার নিজের মধ্যে অবস্থান করে। এটি বাইরের কোনো কিছুর সাথে সম্পর্কীয় নয় এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না। যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য বস্তুর বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয় এবং স্থির অবস্থায় অপরিবর্তনীয়। কাল বা সময়, বিজ্ঞানী নিউটনের মতে সময় বা কাল প্রকৃতিগতভাবে একটি পরম রাশি যা বাইরের কোনো কিছুর উপর নির্ভর না করে সমভাবে এগিয়ে চলে। সুতরাং সময় সার্বজনীন, যা বস্তু বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়। ভর, চিরায়ত বা নিউটনীয় বলবিদ্যার বস্তুর ভর একটি মৌলিক রাশি যা তার গতির উপর নির্ভরশীল নয়। যে কোনো স্থানে পরিমাপ করা হোক না কেন, বস্তুর ভর সর্বত্র সমান থাকে। স্থান, সময় বা কাল এবং ভর এর আধুনিক ধারণা, আইনস্টাইনের মতে আর কি। স্থান, বিজ্ঞানী আইনস্টাইন চিরায়ত বলবিদ্যার তিনটি মৌলিক রাশি স্থান, সময় ও ভরকে গতির সাথে পরিবর্তন হয় তা প্রমাণ করেন। কোন বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তুর স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়, সুতরাং গতির সাথে বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয়। সময়, কোন জড় বা স্থির কাঠামোতে সংঘটিত ঘটনা উক্ত কাঠামোর সাপেক্ষে গতিশীল অন্য কোনো কাঠামো থেকে লক্ষ্য করলে দেখা যাবে ঘটনার সময় ব্যবধান বৃদ্ধি পেয়েছে, সুতরাং গতির সাথে সময়ের প্রসারণ হয়। ভর, বস্তু গতিশীল হলে এর ভর বৃদ্ধি পায়। কোন বস্তুর স্থির অবস্থায় যে ভর থাকে গতিশীল হলে এর ভর বৃদ্ধি পায়, সুতরাং ভর স্থির না, গতির সাথে ভরের পরিবর্তন হয়। আচ্ছা, সুতরাং চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান, সময় ও ভরকে ধ্রুবক বা অপরিবর্তনীয় বলা হলেও আধুনিক পদার্থবিজ্ঞানে স্থান, সময় ও ভর পরম বা ধ্রুবক নয়, আপেক্ষিক। এটি মূলত আপেক্ষিকতা। স্থির ভর, গতিশীল কোনো বস্তুর ভর ওই বস্তুর নিশ্চল ভরের চেয়ে বেশি, অর্থাৎ বেগের সাথে বস্তুর ভরের বৃদ্ধি ঘটে। যদি পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল অবস্থায় থাকে তবে বস্তুর ওই অবস্থার ভরকে স্থির ভর বা নিশ্চল ভর বলা হয়। একে এম নট দ্বারা প্রকাশ করা হয়। ভি বেগে গতিশীল অবস্থার ভর এম হলে নিশ্চল ভর ও গতিশীল ভর অবস্থার ভরের মধ্যে সম্পর্ক এম সমান সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে সি আলোর দ্রুতি। যেহেতু ভি ইজ লেস দেন সি, অর্থাৎ কোনো বস্তুর বেগ কখনোই আলোর বেগের সমান বা আলোর বেগের চাইতে বেশি হবে না, সবসময় ছোট হবে,
কাজে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে এম ইজ গ্রেটার দেন এম নট, অর্থাৎ গতিশীল ভর স্থির ভরের চাইতে বড়। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য। 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী মাইকেলসন এবং মল্লির পরীক্ষালব্ধ ফলাফল সংশোধনপূর্বক আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুটি মৌলিক স্বীকার্য প্রদান করেন। প্রথম স্বীকার্য, সকল জড় প্রসঙ্গ কাঠামো বা গ্যালিলিও কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলি অপরিবর্তিত থাকবে। ব্যাখ্যা, কেউ যদি স্থির পরীক্ষাগারে এফ সমান সমান এম এ পরীক্ষা করে ফলাফল পায়, তবে কোনো গতিশীল সমবেগে চলন্ত ট্রেনেও এফ সমান সমান এম এ এর ফলাফল একই হবে, অর্থাৎ গতিশীল বা স্থির কাঠামোর জন্য পদার্থবিজ্ঞানের সূত্রগুলো স্থির বা অপরিবর্তিত থাকবে। দ্বিতীয় স্বীকার্য, আলোর বেগ সর্বদা ধ্রুবক। এটি উৎস, মাধ্যম ও পর্যবেক্ষকের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আলোর বেগ প্রবাহের দিক, উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর নির্ভর করে না। আলোর বেগ সবসময় ধ্রুব থাকে। এই স্বীকার্য অনুসারে ইথারের অস্তিত্ব স্বীকার করা কোনো মতেই সম্ভব না। তাছাড়া মাইকেলসন মল্লির পরীক্ষা এবং অন্যান্য নানা পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে যে শূন্যস্থানে আলোর বেগ উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল নয়, এটি ধ্রুব রাশি। আপেক্ষিকতার প্রকারভেদ বা আপেক্ষিক তত্ত্বের প্রকারভেদ। আপেক্ষিক তত্ত্ব মূলত দুই ভাগে বিভক্ত। একটা হলো আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের সাহায্যে ঊর্ধ্ব বা নিম্ন গতিশীল বস্তু যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদির গতি, মাধ্যাকর্ষণ বল ও মহাবিশ্বের গঠন সম্পর্কে আলোচনা করা হয়। এবার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের সাহায্যে পরস্পরের তুলনায় গতিশীল বা স্থির বস্তু নিয়ে আলোচনা করা যায়। দৈর্ঘ্য সংকোচন, কালের দীর্ঘায়ন, ভরের আপেক্ষিকতা, ভর শক্তি সম্পর্ক এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য সংকোচন। চিরায়ত বলবিদ্যা অনুসারে বস্তুর সাপেক্ষে পর্যবেক্ষকের বেগ বা পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর বেগ যাই হোক না কেন, সকল পর্যবেক্ষকের নিকট বস্তুর দৈর্ঘ্য একই থাকে। কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তু বা পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে বস্তুর দৈর্ঘ্য পর্যবেক্ষকের নিকট কম বলে মনে হয়। একেই দৈর্ঘ্য সংকোচন বলে। অর্থাৎ বস্তুর গতিশীল অবস্থার দৈর্ঘ্য ওই বস্তুর স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়াকেই বলা হয় দৈর্ঘ্য সংকোচন। ব্যাখ্যা, মনে করি স্থির অবস্থায় একটি দণ্ডের দৈর্ঘ্য এল নট এবং ভি ধ্রুব বেগে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এল হলে এই আমরা পাই দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ থেকে এল সমান সমান এল নট রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে সি আলোর দ্রুতি। আমি আগেই বলেছি যে এই কোনো বস্তুর বেগ আলোর বেগের চাইতে বড় বা সমান হবে না, এই জন্য এখানে লেখা হয়েছে সাধারণত ভি ইজ লেস দেন সি। অতএব এল ভি যদি সি এর চাইতে ছোট হয় তাহলে এল ইজ লেস দেন এল নট হবে, অর্থাৎ গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট। আপেক্ষিক তত্ত্ব অনুসারে কাল দীর্ঘায়ন। কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হবে। এই প্রভাবকে বলা হয় কালের দীর্ঘায়ন। অর্থাৎ গতিশীল অবস্থার সময় স্থির অবস্থার সময়ের চাইতে এখানে বেশি, এই কারণে একে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন। ব্যাখ্যা, মনে করি এস ড্যাশ এস দুটি জড় কাঠামো, এস স্থির, এস ড্যাশ এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুববেগে গতিশীল। এস ও এস ড্যাশ কাঠামোতে মহাশূন্যযানে ঘটা কোনো ঘটনার সময় ব্যবধান যথাক্রমে টি ও টি নট হলে আমরা পাই এই সমীকরণ হতে, কাল দীর্ঘায়নের সমীকরণ হতে টি সমান সমান টি নট বাই রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে সি আলোর দ্রুতি। তো সাধারণত বা যেহেতু ভি ইজ লেস দেন সি, কাজে এখানে টি ইজ গ্রেটার দেন টি নট হবে, অর্থাৎ গতিশীল অবস্থার সময় স্থির অবস্থার সময়ের চাইতে বেশি হবে। ইহাই আপেক্ষিক তত্ত্ব অনুসারে কাল দীর্ঘায়ন। আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ ই সমান সমান এমসি স্কয়ার।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, পরীক্ষাতে প্রায় আসে, তোমরা একটু খেয়াল করবা আর পাশাপাশি খাতা কলম নিয়ে বসবে, লিখবে আর কি। এবং এটার জন্য কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা। আচ্ছা, মনে করি এম ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় উহা ভি বেগে গতিশীল হয়। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই এফ সমান সমান ডি বাই ডিটি অফ এম ভি। এখানে এম ভি ভরবেগ, তাহলে অর্থাৎ আমরা দ্বিতীয় সূত্র আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেখান থেকে আমরা এফ সমান সমান এম এ প্রমাণ করেছিলাম। অর্থাৎ এখানে এম ভি হলো ভরবেগের পরিবর্তন, আর ডি বাই ডিটি দ্বারা বোঝাচ্ছে ভরবেগের পরিবর্তনের হার সমান প্রযুক্ত বল। এখানে এখন এম ভি কে আমরা ইউভির সূত্রের সাহায্যে আমরা অন্তরীকরণ করব। অর্থাৎ ইউভির সূত্র হলো ইউ মানে প্রথমে ফার্স্ট ফাংশন এম ডিফারেন্সিয়েশন সেকেন্ড ফাংশন ডিভি বাই ডিটি প্লাস সেকেন্ড ফাংশন ভি ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন ডিএম বাই ডিটি, 1 নম্বর সমীকরণ। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এম তো বস্তুর ভর ধ্রুবক হয়, কিন্তু এখানে আর কোনো ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে শূন্য হয়, কাজে এটা শূন্য হওয়ার কথা, কিন্তু এটা কেন শূন্য হলো না? এখানে এই এমটা কিন্তু ধ্রুব নয়, অর্থাৎ এই এমটা হলো গতিশীল ভর, গতিশীল অবস্থার ভর, আর এম নটটা হলো স্থির অবস্থার ভর, এম নটটা ধ্রুবক। কাজে এখানে এই মানে ডিএম সমান শূন্য হয় নাই। এফ বল প্রয়োগ করায় সরণ ডিএক্স হলে গতিশক্তির পরিবর্তন সমান আমরা লিখতে পারি কৃত কাজ সমান বল গুণন সরণ। তাহলে ডি কে সমান সমান এফ গুণন ডিএস মানে ডিএক্স। এখন এখানে এফ 1 নম্বর সমীকরণ থেকে এফ এর মান বসানো হয়েছে, এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি ইন্টু ডিএক্স 1 নম্বর সমীকরণ হতে। এরপরে আমরা এখানে ডিএক্স দ্বারা গুণ করব, তবে গুণন করার সময় আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, ডিএক্স কে সবসময় টি এর উপরে রাখবো, তাহলে আমরা এই ভি এর মানটি বসাতে পারবো। দেখো যে এম ডিএক্স বাই ডিটি লিখেছি, এই ভিটা তার পাশেই লিখেছি, প্লাস একইভাবে ভি ডিএক্স বাই ডিটি ইন্টু ডিএম। যেহেতু ভি সমান সমান ডিএক্স বাই ডিটি অর্থাৎ সরণের হারকেই বলা হয় বেগ, কাজেই এখানে ডিএক্স বাই ডিটির পরিবর্তে যদি আমরা ভি বসাই তাহলে আমরা লিখতে পারি এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। আবার ভরের আপেক্ষিকতা হতে আমরা জানি এম সমান সমান এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এম চলমান ভর, এম নট নিশ্চল ভর এবং সি আলোর বেগ। যেহেতু এটা রুট আছে, আমরা জানি রুট মুক্ত করতে গেলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাহলে বর্গ করি উভয় পক্ষকে, বর্গ করে আমরা পেয়েছি এম স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে সি স্কোয়ার লসাগু করলাম, তাহলে আমরা পেলাম সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, উপরে তো এম নট স্কোয়ার থাকলোই, এটাকে আমরা সরলীকরণ করলাম, সি স্কোয়ারটা উপরে যাবে, উপরে উঠলো, অর্থাৎ এম স্কোয়ার সমান সমান হলো এম নট স্কোয়ার সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। একে আমরা আর গুণন করব, আর গুণন করলে আমরা পাই এম নট স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার সি স্কোয়ার। এই সমীকরণকে আমরা এখন অন্তরীকরণ করব, অর্থাৎ ইয়াকে অন্তরীকরণ করে পাই। একটু ভালো করে খেয়াল করো, এই অন্তরীকরণ একটু দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু বাস্তবে খুব কঠিন কিছু না। এখানে ইউভি ফাংশনের সাহায্যে অর্থাৎ ইউভি সূত্রের সাহায্যে অন্তরীকরণ করা হয়েছে। তো প্রথমে আমরা এম স্কোয়ার সি স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি, প্রথমে ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন সেকেন্ড ফাংশন সি স্কোয়ার। আমরা জানি সি আলোর বেগ, একটি ধ্রুব রাশি, কাজে এখানে শূন্য হয়েছে, প্লাস সি স্কোয়ার সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি পাওয়ারটা সামনে আসে 2, পাওয়ার থেকে 1 বিয়োগ 2 মাইনাস 1 অর্থাৎ 2m, আর ডিএম ফাংশনের ফাংশন। এবার এই মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা ইউভি সূত্রের সাহায্যে অন্তরীকরণ করব, আবার মাইনাস এম স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েশন অর্থাৎ হবে ওটা কি 2v স্কোয়ার মানে 2টা সামনে আসলো পাওয়ার, আর এরপরে ভি এর পাওয়ার থেকে 1 বাদ দিলে ভি হয়, এরপরে ডিভি অর্থাৎ এম স্কোয়ার ইন্টু 2v ডিভি মাইনাস, এখানে যদিও ইউভি সূত্র অনুসারে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে, এম প্লাসে মাইনাসে এই কারণে মাইনাস হলো, এখানে মাইনাস সেকেন্ড ফাংশন ভি স্কোয়ার ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন এম স্কোয়ার অর্থাৎ 2m ডিএম সমান সমান
0। এই অংশটুকু আমি আবারও বলছি, আবারও লক্ষ্য করো, এম স্কোয়ার সি স্কোয়ার, একে আমরা ইউভি সূত্রের সাহায্যে অন্তরীকরণ করব। প্রথমে এম স্কোয়ার ডিফারেন্সিয়েশন সি স্কোয়ার, যেহেতু সি একটি ধ্রুবক এই কারণে এখানে শূন্য বসেছে, প্লাস সেকেন্ড ফাংশন সি স্কোয়ার ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন এম স্কোয়ার, এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2m ডিএম, এই মাইনাস এখানে দিলাম মাইনাস। এবার এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা ইউভি সূত্রের সাহায্যে অন্তরীকরণ করব। এম স্কোয়ার ডিফারেন্সিয়েশন ভি স্কোয়ার অর্থাৎ 2v ডিভি, প্লাসে মাইনাসে মাইনাস, সেকেন্ড ফাংশন ভি স্কোয়ার ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন এম স্কোয়ার অর্থাৎ 2m ডিএম। এবার ডান পক্ষে এম নট স্কোয়ার সি স্কোয়ার একে ডিফারেন্সিয়েশন করব। এখানে লক্ষ্য করো এম নট স্কোয়ার একটা ধ্রুবক, এটা নিশ্চল ভর, এবং সি স্কোয়ার আলোর বেগ ধ্রুবক, অর্থাৎ ডান পাশের উভয় রাশি যেহেতু ধ্রুবক, আর কোনো ধ্রুব রাশিকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় শূন্য, কাজে ডান পাশে বসেছে শূন্য। বা এই এম নট স্কোয়ার সরি এম স্কোয়ার আর 0 গুণ করলে এটা 0 হয়ে যায়, কাজে আমরা এখানে লিখেছি সি স্কোয়ার ইন্টু 2m ডিএম, আর এই দুই টার্মকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে হয় এম স্কোয়ার ইন্টু 2v ডিভি প্লাস ভি স্কোয়ার ইন্টু 2m ডিএম। এবার ডান পক্ষ থেকে আমরা 2m কমন নিলাম, তাহলে আমরা পাই mv ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। এই এই উভয় পাশ থেকে এই 2m বাদ যায়, বাদ দিলে এখানে থাকলো সি স্কোয়ার ডিএম সমান সমান mv ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। এটা দিলাম 3 নম্বর সমীকরণ। একটা বিষয় লক্ষণীয়, এই 3 নম্বর সমীকরণের ডান পক্ষ এবং 3 নম্বর সমীকরণের ডান পক্ষ এবং এই 2 নম্বর সমীকরণের ডান পক্ষ একই। আশা করি এই অন্তরীকরণটা তোমরা বুঝতে পারছো। নেক্সট যাই। এবার 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ হতে আমরা পাই ডিই কে সমান সমান সি স্কোয়ার ডিএম। এই সমীকরণকে ই কে সমান সমান 0 হতে ই কে সমান সমান ই কে, অর্থাৎ 0 থেকে ই কে, এবং এম সমান সমান এম নট হতে এম সমান সমান এম, অর্থাৎ এম নট থেকে এম এই সীমার মধ্যে সমাকলন করি। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু ই কে ইন্টু ডিই কে সমান সমান সি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এম নট টু এম ডিএম। যেহেতু সি একটা ধ্রুব সংখ্যা, এজন্য একে ইন্টিগ্রেশনের বাইরে নিয়েছি, কারণ যেন ধ্রুব সংখ্যাকে সবসময় ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের বাইরে নেওয়া হয়। এবার এই ডি এর সাথে কিছুই নাই, মানে 1 আছে, 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাই x নরমালি, তো যেহেতু এখানে চলক ই কে, কাজে এখানে 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ই কে। আর ডেফিনেট বা নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা নিয়ম হলো ইন্টিগ্রেশন হওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিতে হয়, এরপরে ডান পাশে নিচের দিকে দিতে হয় নিম্ন সীমা, উপরের দিকে দিতে হয় ঊর্ধ্ব সীমা। সমান সমান ডান পক্ষে আসি, সি স্কোয়ার, এখানেও কিছু নেই, মানে 1 আছে, এখানে চলক হলো m, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো m। এরপর ইন্টিগ্রেট ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের নিয়ম অনুসারে থার্ড ব্র্যাকেট, ডান পাশে নিচের দিকে নিম্ন সীমা, উপরের দিকে ঊর্ধ্ব সীমা। এরপর সূত্র আবার হলো চলকের পরিবর্তে প্রথমে বসে ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা, তাহলে এখানে চলক এবং ঊর্ধ্ব সীমা যেহেতু একই, কাজে এখানে বসছে ই কে সূত্রের মাইনাস চলকের পরিবর্তে নিম্ন সীমা 0, এখানে 0 বসানো হয়েছে, সমান সমান সি স্কোয়ার ইন্টু ডান পক্ষে প্রথমে চলকের পরিবর্তে ঊর্ধ্ব সীমা এম মাইনাস চলকের পরিবর্তে নিম্ন সীমা এম নট, বা ই কে সমান সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ইহা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতি শক্তির রাশিমালা। এখন মোট শক্তি ই সমান সমান ই কে প্লাস ইপি, বা ই এর মান বসালাম আমরা ই সমান সমান, মানে ই কে এর মান বসাই যে এম ই সমান সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার। এখানে মাইনাস এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার কেটে গেল, তাহলে ই সমান সমান এম সি স্কোয়ার। ইহাই আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তির সমীকরণ বা ভর শক্তির সম্পর্ক। এখন গাণিতিক সমস্যা।
এখানে গাণিতিক সমস্যার জন্য যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো লেখা হয়নি, মোটামুটি ওই ই সমান সমান এমসি স্কোয়ার সূত্রটাই প্রয়োজন। আর খুব বেশি মানে এখানে আমি মোটামুটি 3 নিয়মের 3টা সমস্যা আমি সলভ করেছি, আশা করি তোমরা পারবে। তো 1 নাম্বার আসি যে 10 গ্রাম ভরের সমতুল্য শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে ভর m সমান 10 গ্রাম, একে আমরা কেজিতে কনভার্ট করব, অর্থাৎ 10 × 10⁻³ কেজি। c সমান সমান আলোর বেগ c সমান সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শক্তি E সমান সমান হট। তো আমরা জানি E সমান সমান mc স্কয়ার, তো m এর মান বসালাম m × 10⁻³ ইন্টু এখানে c এর মান বসালাম 3 × 10⁸ এর উপর স্কয়ার দিলাম। তো এখন প্রশ্ন হলে ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটরে কিভাবে করব। তো প্রথমে আমরা ক্যালকুলেটর 10 এরপরে exp দিব, নিচের দিকে exp, এরপরে ক্যালকুলেটরের মাঝামাঝিতে বাম দিকে কোন ক্যালকুলেটরে নেগেটিভ লেখা আছে, কোন ক্যালকুলেটরে ব্র্যাকেটে প্লাস মাইনাস দেওয়া আছে, কোন ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে শুধু মাইনাস দেওয়া আছে। তবে যাই দেওয়া থাক ওই মাইনাসে আমরা ওখানে আমরা চাপবো, তাহলে মাইনাস চলে আসবে, এরপরে 3 দিব, তাহলে 10 × 10⁻³ হয়ে গেল। এরপর আবার গুণন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিব 3, এরপরে exp তে চাপবো নিচের দিকে, আবার 8 এ চাপ দেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে স্কয়ার যেখানে আছে উপরের দিকে স্কয়ারে চাপবো, এরপরে ইকুয়াল চাপবো, তাহলে আমরা পেয়ে যাব 9 × 10⁻14 জুল। এখানেও আমরা আনসার লিখতে পারি। তো অনেক সময় ইলেকট্রন ভোল্ট এককে এটা আসে বা মেগা ইলেকট্রন ভোল্টেও আসতে পারে। তো আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট বা ইভি সমান সমান 1.6 × 10⁻19 জুল। কাজেই একে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই জুলকে, তাহলে 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে ইভি পেলাম। অর্থাৎ এটা ক্যালকুলেশন করে আমরা পাই 5.625 × 10⁻33 ইলেকট্রন ভোল্ট বা ইভি, এটাই আনসার। একে যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে চাই বা এমইভি তে নিয়ে আসতে চাই, তাহলে 10⁶ দ্বারা ভাগ করলে আমরা পাবো। নেক্সট 2 নাম্বার সমস্যা, 10 AMU ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ পারমাণবিক ভর একক। তাহলে ভর এখানে m সমান সমান 10 AMU, আমরা জানি 1 AMU সমান 1.66 × 10⁻27 কেজি। তাহলে 10 AMU সমান সমান হবে 10 × 1.66 × 10⁻27 কেজি। c আলোর বেগ সমান সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, E সমান সমান হট। এখন আগের মতোই আমরা জানি E সমান সমান mc স্কয়ার, এখানে m এর মান বসালাম 10 × 10⁶ × 10⁻27, এরপরে c এর মান বসালাম। আমরা ক্যালকুলেশনটুকু ওই আগের মতোই করব। এটুকু ক্যালকুলেশন করে আমরা পেলাম 14.94 × 10⁻10 জুল। একে ইলেকট্রন ভোল্ট বা ইভি তে যদি কনভার্ট করতে চাই, তাহলে আমরা যেহেতু আমরা জানি যে 1 ইভি সমান সমান 1.6 × 10⁻19 জুল, কাজে এখানে যে এই 14.94 × 10⁻10 কে যদি আমরা 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট পাবো। অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা পাই 9.34 × 10⁹ ইভি বা ইলেকট্রন ভোল্ট। একে যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে চাই, তাহলে 10⁶ দ্বারা ভাগ করলেই আমরা পাবো 9.34 × 10⁻³ মেগা ইলেকট্রন ভোল্ট আনসার। এটা অনেক সময় ইভিতেও আসতে পারে বা মেগা এমইভিতেও আসতে পারে, বা কোনো কিছু না হয়ে সরাসরি এরকমও আসতে পারে। যেভাবে আসুক আশা করা যায় এখন তোমরা এই ধরনের অঙ্কটা করতে পারবা। এখানে 10 থাক, 1 থাক, 5 এমইউ যেভাবেই থাক না কেন। 3 নাম্বার, একটি বস্তু কণার মোট শক্তি আর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, কণাটির দ্রুতি কত? এখানে শর্তানুসারে দেওয়া আছে E সমান সমান 2E0 দ্বিগুণ মোট শক্তি, তাহলে mc স্কয়ার সমান সমান 2m0 c স্কয়ার, উভয় পাশ থেকে c স্কয়ার বাদ গেল, তাহলে m/m0 সমান সমান পেলাম আমরা 2। আলোর বেগ c সমান সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এখানে v সমান সমান হট। আমরা জানি m সমান সমান m0/√1 - v স্কয়ার বাই c স্কয়ার, তাহলে m/m0 সমান সমান পাবো আমরা 1/√1 - v স্কয়ার বাই c স্কয়ার। এখানে m/m0 এর মান আমরা 2 বসালাম, এরপরে আমরা এই সমীকরণকে বর্গ করলাম রুট মুক্ত করার জন্য। বর্গ করলে আমরা পাই 4 = 1/1 - v স্কয়ার বাই c স্কয়ার।
একে এটা সমান সমান বা লিখতে পারি যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল 1/4। এরপরে আমরা এই লাইন থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান 1 মাইনাস 1 বাই মানে 4, বা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান এটা ক্যালকুলেশন করলে লসাগু হয় 3, 4 লসাগু, তাহলে 4 মাইনাস 1 তার মানে 3/4। তাহলে এখানে সি স্কোয়ারটা উপরে দেওয়া যায়। এরপরে আমরা উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, যেহেতু ভি এর মান বের করতে হবে, কাজে উভয় পক্ষকে আমরা বর্গমূল করে আমরা পেয়েছি ভি সমান সমান √3/c। এখন আমরা সি এর মান বসাবো √3/2 ইন্টু সি হলো 3 ইন্টু 10⁸। তাহলে এটুকু ক্যালকুলেশন করে আমরা পাই ভি সমান সমান 2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই আনসার। কোনো প্রশ্ন থাকলে, আমি এখন দেখছি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওরকম উল্লেখযোগ্য কোনো প্রশ্ন দেখছি না উত্তর দেওয়ার মতো। যাই হোক, বাড়ির কাজ সংজ্ঞা লেখো। আপেক্ষিকতা, নিশ্চল ভর, কাল দীর্ঘায়ন। 2 নম্বর, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যসমূহ ব্যাখ্যা করো। আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিপাদন করো। 20 গ্রাম ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। 5 AMU ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। এই বাড়ির কাজগুলো তোমরা তোমাদের সেশনাল খাতায় লিখবে। আর বিশেষ করে এই 3 নাম্বার এই আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ প্রতিপাদনটা, এটা আজকেই তোমরা কয়েকবার লিখবে, তাহলেই দেখা যাবে যে, আশা করা যায় 2বার লিখলে এটা ঠিক হয়ে যাবে। আর ইনস্টিটিউট খোলার পরে এই অ্যাসাইনমেন্ট আকারে শ্রেণী শিক্ষককে জমা দিতে হবে। যাই হোক, পরবর্তী ক্লাসে যা থাকছে, অধ্যায় 6 ফটোমিতি। এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd তে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে সে প্রত্যাশায় শেষ করছি।